ব্যাংক খাত নিয়ে এবং ব্যাংকের আমানত নিয়ে আমানত গ্রহীতাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এই হতাশার মধ্যেই যিনি আশার প্রদীপ জ্বালিয়েই চলেছেন তিনি আমাদের এই নতুন গভর্নর স্যার, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আহসান এইচ মনসুর স্যার। আজকে তিনি প্রত্যেকটা ব্যাংকের এমডির সাথে বসেছিলেন, বিশেষ করে যে ব্যাংকগুলো খারাপ অবস্থানে আছে তাদের সাথে বসেছিলেন এবং তাদের যেই আমানতকারীরা রয়েছেন বা তাদের যেই আমানতের টাকা রয়েছে সেই টাকাগুলো কিভাবে ফেরত দেওয়া যায় সে ব্যাপারে তিনি এমডিদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সেখানে তিনি কিছু পথ বের করেছেন যার মাধ্যমে আপনাদের আমানতের টাকাগুলো আপনাদেরকে ফেরত দেওয়া যায়। এই ব্যাপারে কথা বলার আগে একটু নিজের সম্পর্কে বলি যে অনেকেই ইদানিং একটু কমপ্লেইন করছেন যে ভিডিওগুলো একটু লং হচ্ছে বা সময়টা একটু বেশি যাচ্ছে। তাদের জন্য বলি, একটু আপনাদের জেনে রাখা উচিত যে আমি একটু অসুস্থ এবং সেই অসুস্থতার কারণে, অসুস্থতাটা হলো থাইরয়েডে ক্যান্সার ছিল এবং সেই ক্যান্সারের কারণে আমার অনেকটা আর্থিকভাবে খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যেতে হয় বা চিকিৎসাটা এখনও আমাকে রানিং রাখতে হচ্ছে, যে কারণে সেটার পেছনে আমার যেটা নিয়মিত আয় আছে সেই আয়ের বাইরেও কিন্তু কিছু টাকার প্রয়োজন হয়। তো এটা সম্পর্কে আমি আপনাদের কখনো বলি নাই, বলতে চাইও না বা বলতে চাচ্ছিও না। জাস্ট আপনাদেরকে জানাচ্ছি এই কারণে যে ভিডিওগুলো এই কারণেই একটু লম্বা হচ্ছে, কারণ লম্বা হলে ভিডিওগুলোতে একটু অ্যাডটা বেশি আসে এবং অ্যাড যদি একটু বেশি আসে তাহলে সেখান থেকে রেভিনিউটা একটু বেশি আসে, যেটা আমার চিকিৎসার কাজে সুবিধা হয় বা আমাকে একটু হেল্প করে। আর আমি আপনাদেরকে এই কারণেই বলিনি কখনো, কারণ আমি কারো কাছে হাত পাততে চাইনি। আমার নিজের সাধ্যের মধ্যেই আমি আমার ট্রিটমেন্টটা চালাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে এসেছি এবং অনেক ভালো আছি এখন। তারপরও রেগুলার চেক আপ করতে হয় বা নিয়মিত ওষুধ খেয়ে চলতে হচ্ছে, যে কারণে আমি একটু চেষ্টা করি যে এখান থেকে রেভিনিউটা একটু বেশি আর্ন করার, যেন আমার আর্থিক অবস্থাটা একটু সচল থাকে। দ্যাটস ওয়াই এই কথাগুলো এজন্যই বললাম, কারণ এই ভিডিওটা অনেকেই দেখবেন এবং এই কথাগুলো অনেকেই জানতে পারবেন এবং ভবিষ্যতে এটা নিয়ে আপনাদের কোনো খারাপ কমেন্ট আসবে না আশা করি, কারণ এরকম পরিস্থিতি যে কারোই যে কোনো সময় আসতে পারে। তো এনিওয়ে, তিনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোতে আমরা ফেরত যাই। তিনি যেই কথাগুলো বলেছেন সেখানে বলেছেন যে প্রত্যেকটা ব্যাংকের আমানত গ্রহীতার আমানত সুরক্ষিত রাখা হবে এবং সেই লক্ষ্যে প্রত্যেকটা ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ব্যাংকের যেই ব্যাংকগুলো সমস্যাগ্রস্ত ছিল সেই ব্যাংকগুলোর ব্যবস্থাপনাতেও একটা বড় ধরনের পরিবর্তন আনা হবে এবং এগুলো পুনর্গঠিত হতে একটু সময় নেবে, যে কারণে ব্যাংকের যেই আমানতের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তারল্য সংকট দেখা দিয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদেরকে হেল্প করবে। এখন এই হেল্প করার ব্যাপারে একটু তিনি ভিন্নভাবে কথা বলেছেন। সেটা হলো যে এর আগে তিনি বলেছিলেন, যখন তিনি চেয়ারে বসেন, চেয়ারে বসার পরপরই কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে নতুন করে তিনি আর টাকা ছাপাবেন না এবং নতুন করে যদি তিনি টাকা ছাপান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেশে মূল্যস্ফীতিটার পরিমাণটা বেড়ে যাবে এবং জনগণের ক্রয় ক্ষমতাটা কমে যাবে এবং টাকার অবমূল্যায়ন হবে, ডলারের দাম বৃদ্ধি পাবে। যে কারণে তিনি যেই পলিসিটা নিয়েছেন সেটা হলো এই যে মানুষের আমানতের টাকাগুলো একটা অংশ বিদেশে পাচার হয়ে গিয়েছে। তিনি যেটা বলেছেন যে এই টাকাগুলো বেশিরভাগ বিদেশে চলে গিয়েছে এবং এই টাকাগুলো ফেরত আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এটাও আদৌ ফলপ্রসূ হবে কিনা বা ফেরত আনা যাবে কিনা সেটা পরের কথা। তবে আপনাদের বর্তমান টাকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ক্ষেত্রে হেল্প করবে কিভাবে, যে অন্য অন্য ব্যাংক যেন এই দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোকে টাকা দেয় বা তারল্য সরবরাহ করে, সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক
দাতা ব্যাংকগুলোকে গ্যারান্টি দিবে। অর্থাৎ যদি এই সমস্যাগ্রস্ত ব্যাংক সেই টাকা ফেরত না দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদেরকে টাকা দিবে। তো এই ক্ষেত্রে তিনি যে কথাটা বলেছেন যে যেই ব্যাংকগুলো সমস্যাগ্রস্ত সেই ব্যাংকগুলোর ব্যাপারে আমরাও আগে থেকেই জানছি এবং গ্রাহকগণও জেনেছেন আগে থেকেই, এবং জানার কারণেই কিন্তু তারা টাকাগুলো আরও বেশি রেখেছেন। কেন বেশি রেখেছেন? কারণ ওই ব্যাংকগুলো প্রফিট রেটটা স্বাভাবিকের চেয়ে বেশি দিচ্ছিল এবং অতি মুনাফার লোভে কিছু লোক টাকাগুলো দিয়েছে। এরপরে বাকি কথাগুলো আমরা শোনার আগে একটু গভর্নর স্যারের মুখে আমরা শুনে নিই যে তিনি কি বলছেন বেসিক্যালি এই ব্যাপারে, বা এই ব্যাপারে ওনার মন্তব্যটা কি। দেখা যাক আমরা কি করতে পারি। তো অভ্যন্তরীণ উৎস থেকে প্রথমে আমরা চেষ্টা করব, পরবর্তীতে আমরা বিদেশের গুলোকে আনার চেষ্টা করব। অবশ্যই ইনশাল্লাহ সাকসেসফুল হবো, পার্সিয়ালি হলেও হবো। এখন এখানে তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল এখানে কোনো সমস্যা নাই, মোটামুটি ভাবে ব্যাংকিং খাত সচ্ছল। ব্যাংকের টাকা আর ব্যাংকে গিয়েছে, হয়তো ডিপোজিটররা। এখানে একটু আমি কথা বলি যে ব্যাংকগুলো স্বাভাবিকভাবেই চলছে, কথাটা ঠিক, কিন্তু এই স্বাভাবিকতার মধ্যেই রয়েছে অস্বাভাবিকতা। আজকে উত্তরবাড্ডার সোশ্যাল ইসলামী ব্যাংকের একটা শাখায় অনেক গ্রাহককে টাকা দিতে পারেনি, যেগুলোর ছবি আমি আপনাদেরকে এইখানে একটু দেখাচ্ছি। আপনারা একটু দেখেন যে এইখানে গ্রাহকগণকে বসিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এই গ্রাহকদেরকে বলা হয়েছে যে আপনাদের সন্ধ্যায় টাকা দেওয়া হবে, অর্থাৎ সন্ধ্যার সময়ে ব্যাংকের গাড়ি আসবে টাকা নিয়ে, তখন গ্রাহকদেরকে টাকা দেওয়া হবে। অনেকেই 2 লাখ 3 লাখ 1 লাখ এভাবে চেক নিয়ে বসেছিলেন। দেখা গেল মানে ওই গ্রাহকের ভাষ্য মতে দেখা গেল যে মাত্র 5 লাখ টাকা নিয়ে তাদের গাড়ি ব্যাংকে ঢুকলো বা গাড়ির লোক ব্যাংকে ঢুকলো। এখন এই 5 লাখ টাকা পরবর্তীতে কি করলেন, যাদের 1 লাখ 2 লাখ চেক আছে প্রত্যেককেই 25,000 টাকা করে দিয়ে দিলেন। অর্থাৎ 25,000 টাকার বেশি কিন্তু তারা দিতে পারলেন না। এই ঘটনাটা আজ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি 4 তারিখ, অর্থাৎ 4 সেপ্টেম্বর তারিখের এই ঘটনাটা, এবং যাদের এটা নিয়ে সন্দেহ আছে তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি যেই বিষয়টা বললাম বা যেই ছবিগুলো দেখালাম এইগুলো সঠিক কি না। আর অনেকেই আমাকে বলেন যে আমি আতঙ্ক ছড়াই, আসলে আতঙ্ক ছড়ানো না, এই যে বিষয়গুলো যে জনগণ যে টাকা পাচ্ছে না ব্যাংকে গিয়ে, এটা গুটি কয়েক ব্যাংক, তো এই বিষয়গুলো যদি আমরা সামনে না আনি তাহলে কিন্তু এই যে কর্তা ব্যক্তিগণ কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে খুব একটা জানবে না, বা জানলেও সেটা নিয়ে মাথা ব্যথার কারণ মনে করবে না। কিন্তু যখন আমরা কথা বলবো, আওয়াজ তুলবো বা এই বিষয়গুলো সামনে নিয়ে আসব, তখন কিন্তু এগুলার সলিউশনের ব্যাপারেও কথা আসবে। দেখুন আজকের যে এই মিটিংটা হয়েছে বা এখানে যে গভর্নর স্যার কিছু পজিটিভ আশ্বাস দিয়েছেন বা কিছু পন্থা দিয়েছেন যার মাধ্যমে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়া যাবে, সেটা কিন্তু এমনি এমনি হয়নি। যখন ব্যাংকগুলোর এমডিগণ অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালকগণ, প্রধান নির্বাহীগণ তাকে বিষয়টা অবহিত করেছেন এবং এটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে মনে করে তার সাথে বসেছেন, তখনই কিন্তু এখান থেকে একটা সলিউশন বের হয়ে এসেছে। সুতরাং আপনারা অবশ্যই এটাকে মোটিভেট করবেন এবং যে যেখানে সমস্যায় পড়ছেন একটু মিডিয়াতে আনার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে সরকারও একটু গুরুত্ব দিবে এবং এই গুরুত্বের সাথে সাথে আপনাদের টাকাগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এইখানে আমাদের গভর্নর স্যার যেটা বলেছেন যে গ্রাহকেরা জানা সত্ত্বেও অতি লোভের আশায় ব্যাংকগুলোতে টাকা রেখেছেন, অর্থাৎ যে ব্যাংকগুলো দুর্দশাগ্রস্ত। এখন এই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যাপারে গভর্নর স্যার বলেছেন তাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ এই ব্যাংকগুলো একটু পুনর্গঠিত হতে সময়ের প্রয়োজন, সেটা 1-2 বছর লাগতে পারে এবং
এই 1-2 বছর খুবই দীর্ঘ একটা সময়, বিশেষ করে যাদের ক্ষুদ্র সঞ্চয় রয়েছে তাদের জন্য, যাদের এই আয় ছাড়া অন্য কোনো আয়ের খুব একটা ব্যবস্থা নেই তাদের জন্য। সুতরাং এই বিষয়গুলো নিয়ে শুধু আমি নয়, প্রত্যেকেরই কথা বলা উচিত এবং কথাগুলো সামনে আনা উচিত, যেন এই বিষয়গুলো খুব দ্রুত সুরাহা হয়ে যায়। এই ব্যাপারে কিন্তু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমাদের গভর্নর স্যার বলেছেন যে ইসলামী ব্যাংকের প্রায় অর্ধেক টাকা দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে। তাহলে বাকি অর্ধেক টাকা নিয়ে ব্যাংক চলছে, যে টাকাগুলো মার্কেটে পড়ে আছে ঋণ হিসাবে, যে কারণে তাদের হাতে কিন্তু লিকুইডিটিটা খুব বেশি নেই, যে কারণে তারা চাইলেও কোনো গ্রাহককে বড় ধরনের টাকা ফেরত দিতে পারছে না। এই যে আমি যেই সোশ্যাল ইসলামী ব্যাংকের উদাহরণটা দিলাম, আমি ব্যাংকের নাম এজন্যই বললাম যে ঘটনাটা সত্য, এই কারণে আমি শাখার নাম সহ উল্লেখ করে দিয়েছি। তো এই ঘটনাগুলো যে ঘটছে এটার পেছনের কারণ হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বলেছেন যে এই টাকা যদি আমাদের লিকুইডিটি সরবরাহ করতে হয় তাহলে 2 লাখ কোটি টাকা ছাপাতে হবে। তাহলে এত পরিমাণে টাকা যদি নতুন করে ছাপানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ইনফ্লেশন রেট বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে সেগুলোর মূল্য অনেক বেড়ে যাবে। যে কারণে এখন আমাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে এই বিষয়গুলো মোকাবিলা করতে হবে। আমি পারতাম আরও কিছু কথা শোনাতে স্যারের, কিন্তু স্যার যা বলবেন বা বলেছেন সেটার মূল কথা আমি আপনাদেরকে বলে দিলাম অল্প কথায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।